যারা মনে করেন মাছ ভাত খেয়ে ভাত ঘুম দেওয়া বাঙালির বুদ্ধি ভোতা, তাদের ধারণাকে ভুল প্রমাণ করার জন্য বোধিসত্ত্ব রায় একাই 100। এই মুহূর্তে কলকাতা বা তৎসংলগ্ন শহরে এই নাম জানে না এমন লোকের সংখ্যা হাতে গুনে বের করা যায়। কেচোর বদলে কেউটে বের করে আনাটা তার বরাবরের নেশা, কিন্তু এই নেশাই যে একদিন পেশায় পরিণত হবে সেটা হয়তো সে নিজেও জানত না। পারিবারিক সদস্য বলতে রাখালদা, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজকর্ম সেই করে। আরও একজন আছেন, কিন্তু তাকে ঠিক পারিবারিক সদস্য বলা যায় না, বরং তার অবদান বোধিসত্ত্বর জীবনে অনেক বেশি। তিনি হলেন প্রফেসর কুশাগ্রী সেন, বোধিসত্ত্বর কলেজের সাইকোলজির প্রফেসর। বলা যেতেই পারে উনি বোধিসত্ত্বর অভিভাবক বা পথ প্রদর্শক। ঘড়িতে তখন 8টা বাজে। বোধিসত্ত্ব নিজের ঘরে বসে ভারতের পাশ্চাত্য সভ্যতার ওপর লেখা একটা বই পড়ছিল। ইদানিং এই ব্যাপারে তার ঝোঁকটা যেন একটু বেড়েছে। হঠাৎ দরজার বেলটা বেজে উঠল। রাখালদা, একটু দেখো তো কে এলো। প্রায় মিনিট 2 পর রাখাল একটা সাদা ভাঁজ করা কাগজ হাতে নিয়ে এসে বলল, কাউকে তো দেখতে পেলাম না দাদাবাবু, শুধু এই কাগজটা মাটিতে পড়েছিল। রাখালের মুখের কথা শেষ না হতেই বোধিসত্ত্ব হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। তার দোতলার বারান্দায় এসে দাঁড়ালে গেট থেকে রাস্তার মোড় পর্যন্ত স্পষ্ট দেখা যায়। অতি দ্রুত একজন মোড়ের মাথায় একটা কালো গাড়িতে গিয়ে বসল। এত দূর থেকে নম্বরটা স্পষ্ট বোঝা গেল না ঠিকই, আবার মানুষটির আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা। কিন্তু এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে ওই সাদা কাগজটির বহনকারী বা বহনকারিণী সে। গাড়িটা রওনা হয়ে যাওয়ার পর বোধিসত্ত্ব ঘরে ফিরে এল। রাখাল কাগজটা তার হাত দিয়ে রাতের খাবারের জন্য রান্নাঘরের দিকে চলে গেল। কাগজটার ভিতরে একটা 4 লাইনের কবিতা লেখা। এটা যেই দিয়ে থাকুক না কেন, তার রসবোধ নেহাত কম না। কাল যে আসবে তোমার ঘরে, পারিলে ফিরাইয়া দিও তাহারে। সাধু নয় সে অতীব কুটিল, বাইরে স্বচ্ছ ভিতরে জটিল। পরের দিন সকালে বোধিসত্ত্ব ঘরে বসে খবরের কাগজ পড়ছে। দাদাবাবু, চা দেবো? হ্যাঁ, শুধু দেবে নয়, 2 কাপ দেবে। 1 কাপ আমার আর 1 কাপ তার। গেটের কাছে গাড়ির শব্দটা শুনতে পেলে না? রাখাল বাইরেটা একবার দেখে এসে বলল, কি করে যে এইসব বুঝে যাও কে জানে বাবু। দরজার বেলটা বাজতেই বোধিসত্ত্ব নিজে গিয়ে খুলল সেটা। ওপারে দাঁড়িয়ে আছেন একজন অতীব মার্জিত গৌরবর্ণ দীর্ঘকায় পুরুষ। নমস্কার, আমি দিব্যকান্তি ঘোষ। আমি আসলে বোধিসত্ত্ববাবুর সঙ্গে একবার দেখা করতে চাই। উনি কি বাড়িতে আছেন? নমস্কার, আমি বোধিসত্ত্ব রায়। আপনি ভেতরে আসুন। বলুন, কি বলবেন? আসলে আমি খুব সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আপনার সাহায্য ছাড়া এর সমাধান সম্ভব নয়। সেটা বুঝতেই পেরেছি। মানুষ সমস্যায় না পড়লে আমার কাছে খুব একটা আসে না। আপনার সমস্যাটা কি বলুন। আসলে বোধিসত্ত্ববাবু, আমার ওষুধের ব্যবসা, মানে ডিলারশিপ যাকে বলে, চলতি ব্যবসা কোনোদিনও লাভ ছাড়া ক্ষতির মুখ দেখিনি আমি। কিন্তু ইদানিং সব কিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আর যারা আমার পুরনো কাস্টমার ছিল তারা কেউ আমার কাছ থেকে ওষুধ নিতে চাইছে না। হঠাৎ এই পরিবর্তনের কারণ ঠিক কী তা আমি বুঝতে পারছি না। আমি নিজে দেখে শুনে সমস্ত মাল ডেলিভারির ব্যবসা করি, কোনোদিনও এর অন্যথা হয়নি। কিন্তু বেশ কয়েক মাস যাবৎ কাস্টমার বলছে আমি নাকি এক্সপায়ার ডেটের ওষুধ পাঠাচ্ছি। তারা যে মিথ্যে বলছে না সে প্রমাণও আমি পেয়েছি। কিন্তু প্রশ্ন হলো, সেটা কি করে সম্ভব? ম্যাজিক তো আর হতে পারে না। এখন আপনি আমার একমাত্র ভরসা, একটা কিছু করুন।
পুলিশকে জানিয়েছেন? আগে না, এখনো কিছু জানায়নি। আসলে কি জানাবো সেটাই তো বুঝতে পারছি না। আমার কর্মচারীরা সব পুরনো এবং তারা খুব বিশ্বস্ত। এই ঘটনায় তারাও বেশ অবাক। কাজেই পুলিশ জিজ্ঞাসা করলেও তো কিছু বলতে পারবো না। তাই সোজা আমি আপনার কাছেই এলাম। এবার চেয়ার ছেড়ে বারান্দায় রেলিংয়ের সামনে গিয়ে একটা সিগারেট ধরালো বোধিসত্ত্ব। তারপর তাতে একটা লম্বা ধোঁয়া ছেড়ে প্রশ্ন করল, আচ্ছা দিব্যকান্তি বাবু, আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী আর আমার একমাত্র মেয়ে অনুমিতা। এছাড়া রান্নার লোক, কাজের লোক, ড্রাইভার, এরা কয়েকজন। এরা কি সবাই আপনার বাড়িতেই থাকেন? হ্যাঁ, সবাই আমার বাড়িতেই একসঙ্গেই থাকে। আমার বাড়ির পেছনে এদের জন্য আলাদা ঘর বানানো আছে। ঠিক আছে, কাল বরং আমি আপনার বাড়িতে যাব, সবাইকে থাকতে বলবেন। আরে সে তো খুব ভালো কথা। তাহলে কাল সকাল সকাল আমার গাড়িটা আপনাকে পাঠিয়ে দিই। না না, তার কোনো প্রয়োজন নেই, ঠিকানাটা রেখে গেলেই হবে। ভদ্রলোক হাসি মুখে একটা কার্ড বোধিসত্ত্বর হাতে দিয়ে বিদায় নিলেন। বোধিসত্ত্ব ঘরে ঢুকে বেশ কিছু পুরনো খবরের কাগজ নিয়ে বসল। এখন আবার কী সব নিয়ে বসলে বলো তো? সকালে জল খাবার কি দুপুরে খাবে নাকি? রাখালের কথায় কান্না দিয়ে বোধিসত্ত্ব তাকে উল্টে প্রশ্ন করল, আচ্ছা রাখালদা, বেশ কয়েকদিন আগে, এই ধরো 15-20 দিন, তোমাকে খবরের কাগজ থেকে একটা খবর পড়ে শুনিয়েছিলাম যে একদল জাল ওষুধ পাচারকারী দল ইদানিং কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সেই কাগজটাই খুঁজছি, ঘটনাটা আরও একবার খুঁটিয়ে পড়া দরকার। সেদিন বোধিসত্ত্বর খবরের কাগজটা নাড়াঘাটা করেই কেটে গেল। এটা তার একটা বিশেষ স্বভাব। কোনো তদন্ত শুরু করার আগে তার সম্পর্কিত বেশ কিছু তথ্য অগ্রিম জেনে রাখা। সবসময় যে সেগুলো কাজে লাগে তেমনটা নয়, তবে বেশিরভাগ সময় তা বৃথা যায় না। পরের দিন সকাল ঠিক 9টায় বোধিসত্ত্ব হাজির হলো দিব্যকান্তি বাবুর বাড়ি। সময় জ্ঞানে সে সাহেবদেরও হার মানায়। টালিগঞ্জের মতো জায়গায় এত বড় বাগান সহ বাড়ি খুব কম দেখা যায়। আরে আসুন আসুন বোধিসত্ত্ববাবু, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একেবারেই নয়। ভদ্রলোকের রুচির প্রশংসা করতে হয়। অন্দরমহলে প্রবেশ না করলেও বাগান থেকে বসার ঘর পর্যন্ত দেখলেই বোঝা যায় কোনো কিছুতে বাড়াবাড়ি না থাকলে যতটুকু আছে তাতে ঐতিহ্য নজর কাড়ে। কিছুক্ষণের মধ্যেই একজন ভদ্রমহিলা চা নিয়ে ঢুকলেন। এই যে, ওনার সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি হলেন বোধিসত্ত্ব রায়। কাল আমি ওনার কাছেই গেছিলাম। আর বোধিসত্ত্ববাবু, উনি আমার স্ত্রী বিপাশা। ভদ্রমহিলা হাসি মুখে বোধিসত্ত্বর দিকে চায়ের পেয়ালাটা এগিয়ে দিলেন। আপনার আসার কথা উনি আমাকে আগেই বলেছিলেন। কলকাতায় আমাদের কাজের একটা সুনাম আছে। কাজেই এই অবস্থা যদি আর বেশি দিন চলতে থাকে তাহলে বুঝতেই পারছেন কি হবে। দেখুন মিসেস ঘোষ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। দিব্যকান্তি বাবু আপনার এই ব্যবসার সাথে এমন কি কেউ যুক্ত আছেন যিনি আপনার অবর্তমানে সব কিছু দেখাশোনা করেন? মানে আমি বলতে চাইছি, এমন কেউ যে আপনার ব্যবসার নারী নক্ষত্র সব জানে। দেখুন বোধিসত্ত্ববাবু, আমি আমার কাজের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। খুব অল্প পুঁজি দিয়ে শুরু করে আজকে সেটাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি আমি। তাই আমার স্ত্রী ছাড়া ব্যবসার খুঁটিনাটি আমি আর কারোর সাথে খুব একটা শেয়ার করি না। ভালো কথা। আপনার মেয়ের সাথে তো আলাপ করালেন না? হ্যাঁ, নিশ্চয়ই করাবো। আসলে রোজ সকালেও পাশেই একটা ক্লাবে ব্যাডমিন্টন খেলতে যায়। এক্ষুনি চলে আসবে। আমাকে আরও একটা জিনিস দিয়ে আপনাকে সাহায্য করতে হবে। যেসব দোকানে আপনার ওষুধ ডেলিভারি হয় সেই দোকানগুলোর ঠিকানা যদি আমাকে লিখে দেন তাহলে খুব ভালো হয়। আরে লিখে কেন দেব? চলুন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না, সেটা করলে একটু অসুবিধা আছে। আমি একাই করতে চাই ব্যাপারটা। আপনি শুধু আমাকে ঠিকানাগুলো লিখে দিন। দিব্যকান্তি বাবুর কাছ থেকে ঠিকানাগুলো নিয়ে বোধিসত্ত্ব সেদিনকার মতো বিদায় নেওয়ার জন্য বলল, আমি আজ উঠব, পরে একদিন এসে আপনার মেয়ের সাথে আলাপ করে যাব। আরও একটা কথা, আমার ব্যাপারে যদি এখনো কাউকে কিছু না বলে থাকেন তবে ব্যাপারটা দয়া করে গোপন রাখবেন। আচ্ছা, চলি। নমস্কার।
সন্ধেবেলা চা খেতে খেতে বোধিসত্ত্ব পরের দিন সকালের প্ল্যানটা সাজাচ্ছিল। মানে কোন কোন দোকানগুলো আগে ভিজিট করবে, কিভাবে অনুসন্ধান চালাবে, এই আর কি। হঠাৎ বারান্দায় একটা শব্দ হতেই ঘর থেকে বেরিয়ে এলো। দেখলো একটা ঢিল পড়ে আছে, সাথে সুতো দিয়ে বাঁধা একটা কাগজ। আরে বাবা, আর একটু হলেই তো আমার মাথায় এসে পড়তো। তোমার এই গোয়েন্দাগিনীর ঠেলায় একদিন আমার প্রাণটা যাবে, বুঝলে দাদাবাবু? বোধিসত্ত্ব রাখালের কথায় একগাল হেসে উত্তর দিল, এই শহরে আমার প্রচুর শুভাকাঙ্ক্ষী, বুঝলে রাখালদা। তারা কেউ আমাকে সাহায্য করে, কেউ সাবধান করে, আবার কেউ পথ ভ্রষ্ট করার চেষ্টা করে। বন্ধু ভাবিলে করিতে ভালো, কারবার সব হয়েছে কালো। আপন মানুষ হয়েছে যে পর, সাধু নয় সে অতি ধুরন্ধর। বোধিসত্ত্ব কাগজটা ভাঁজ করে ড্রয়ারে রেখে দিল। আগেরটা ওখানেই রাখা আছে। পরের দিন সকাল 9টা। রাখাল জলখাবার নিয়ে বোধিসত্ত্বর ঘরে গিয়ে ঢুকল। এ কি, কে আপনি? আর দাদাবাবুর ঘরে ঢুকলেন কি করে? আর দাদাবাবু কোথায়? যান যান, বাইরে গিয়ে অপেক্ষা করুন। আজব লোক মশাই তো আপনি। যাক রাখালদা, তুমি যখন আমাকে চিনতে পারোনি তখন আশা করি আর কেউ পারবে না। এ কি দাদাবাবু, তুমি? মুখে দাড়ি, গায়ে আলখাল্লা, চোখে চশমা, এসব পরে চললে কোথায়? আমি তো তোমাকেই চিনতে পারিনি। কাজ আছে, বেরোতে হবে। শোনো, আমার কিন্তু ফিরতে দেরি হবে, সন্ধেও হয়ে যেতে পারে, কাজেই তুমি খেয়ে নিও। সে কথা আর বলতে হবে না, আমি তোমার রাজবেশ দেখেই বুঝতে পেরেছি। বোধিসত্ত্ব বেরিয়ে যেতেই রাখাল দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে বলল, দুগ্গা দুগ্গা। এদের দুজনের সম্পর্কটা বাইরে থেকে মনিব আর চাকরের হলেও ভেতর থেকে পিতা পুত্রের মতো। বোধিসত্ত্বর জন্য খাবার আগলে রাখাল যেমন রাতের পর রাত জেগেছে, আবার উল্টো দিকে রাখালের জ্বর হলে সেও রাত জেগে মাথায় জলপট্টি দিতে একটুও পিছুপা হয়নি। সম্পর্ক কি শুধু রক্তেরই হয়? আত্মার সাথে আত্মার মিলনেই আত্মীয়তা শুরু হয়। বোধিসত্ত্ব সমস্ত দোকান ঘুরে শেষে উপস্থিত হলো বেহালার দোকানটাতে। এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল নেমেছে শহরের রাস্তায়। দোকানদারের সাথে একজন মাঝবয়সী লোকের খুব তর্ক চলছে। এই সময় মাঝখানে না ঢুকে বরং সেটা শোনাই সমীচীন মনে করে বোধিসত্ত্ব পাশের একটা চায়ের দোকানে গিয়ে একবার চা নিল। কথাবার্তা যতটুকু কানে এলো তা মোটামুটি এই রকম। টাকা পয়সা ঠিক মতো না পেলে এই কাজ আর করা যাবে না। আপনি আপনার ম্যাডামকে বলে দেবেন, আগের সব টাকা ক্লিয়ার না হলে কাজ আর এগোবে না। আরে সব টাকা পেয়ে যাবে, শুধু ওনার কথা মতো কাজ করে যাও। আর কয়েকটা মাস এভাবে চালিয়ে যেতে পারলেই তো কেল্লা ফতে। কিছুদিন আগেই তো দেখলেন কাগজে এই নিয়ে লেখালেখি হলো। বিপদ কতটা বাড়ছে বুঝতে পারছেন নিশ্চয়ই। আরও কিছু কথাবার্তা শেষ করে ভদ্রলোক বিদায় নিলেন। বোধিসত্ত্ব এতক্ষণে এটা বেশ বুঝতে পেরেছে এই সমস্ত ঘটনার পেছনে যার হাত রয়েছে সে নিজেও পুলিশি ঝামেলায় জড়াতে চায় না। আর দিব্যকান্তি বাবুকেও কারাবাস করাবার কোনো উদ্দেশ্য তার নেই। বোধিসত্ত্ব গুটি গুটি পায় ওষুধের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। বলছি দাদা, একটা মাথা ব্যথার ওষুধ দিতে পারেন? আমার কিন্তু মাইগ্রেনের সমস্যা আছে, আর সাথে একটু জল পেলে ভালো হয়। দোকানদার ওষুধটা বের করে দিতেই বোধিসত্ত্ব এমন একটা হাবভাব করল যেন তার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। দোকানদার কোনো রকমে তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে বসালো। আপনার কি শরীরটা খুব খারাপ লাগছে? কাছেই একটা ডিসপেন্সারি আছে, নিয়ে যাব আপনাকে? না না, তার কোনো দরকার হবে না। আমার মাঝে মধ্যেই এই রকম হয়, আর তাছাড়া এই মুহূর্তে সেখানে হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তার জন্য চিন্তা করবেন না, ডাক্তারবাবুর সাথে আমার বেশ ভালোই সম্পর্ক। আগে উনি আমার দোকানেই বসতেন, আমি ডাকলে উনি নিশ্চয়ই আসবেন। কিন্তু দোকানটা ফাঁকা রেখে যাই কি করে? আপনি চাইলে যেতে পারেন, কেউ আসলে আমি অপেক্ষা করতে বলবো, এতটুকু আমি করতে পারবো। বোধিসত্ত্ব এই সুযোগটারই অপেক্ষা করছিল। দোকান এখন সম্পূর্ণ ফাঁকা। দোকানে বেশ কিছু ওষুধ নেড়ে চেড়ে দেখা গেল যে তার কোনোটাই এক্সপায়ার্ড নয়, আর তেমনটা হবারও কথা নয়,
কারণ নষ্ট হয়ে যাওয়া ওষুধ দোকানে রাখাটা বেআইনি। দিব্যকান্তি বাবু যখন ওষুধ সাপ্লাই করেন তখন সব ঠিক থাকে। ওষুধ দোকানে এসে পৌঁছয় তখন এক্সপায়ার হয়ে যায়। আবার দোকানের বর্তমান ওষুধগুলো সব ঠিকঠাক। সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, কিছুতেই দুয়ে দুয়ে 4 করা যাচ্ছে না। বোধিসত্ত্ব যখন বাড়ি ফিরল তখন সন্ধে বেরিয়েছে। রাখাল অন্যান্য সময় যতই তাকে বকাবকি করুক, কোথাও বেরোনোর সময় বা কোনো জায়গা থেকে ফেরার পর এ কাজ সে ভুলেও কখনো করে না। বেশ কিছুক্ষণ পর রাখাল চা আর তেলে ভাজা নিয়ে বোধিসত্ত্বর ঘরে ঢুকল। তোমার চা দাদাবাবু। বলছি, আজকে দুপুরবেলা একজন ভদ্রমহিলা তোমার সাথে দেখা করতে এসেছিল। তোমার তো ফেরার কোনো নির্দিষ্ট সময় ছিল না, তাই কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। ও তাই নাকি? কিছু বলেছেন? না, সেই রকম কিছুই বলেননি, তবে যাওয়ার সময় তোমার জন্য একটা কাগজ রেখে গেছেন। আবারও বলিব একই কথা, ভিন্ন দোষী নৈক হেতা। যারে তুমি ভাবো দেবতা মহান, আসলে সে এক দানব সমান। পড়া শেষ হতেই দিব্যকান্তি বাবুকে ফোন লাগালো। ওপাশ থেকে একজন মহিলা সেটা রিসিভ করলেন। নমস্কার, আমি বোধিসত্ত্ব রায় কথা বলছি। দিব্যকান্তি বাবু আছেন? ও, বোধিসত্ত্ব বাবু, আমি মিসেস ঘোষ বলছি। কিছু সমাধান করতে পারলেন? না, এখনো সেরকম কিছু পারিনি, তবে আশা করছি খুব শীঘ্রই পারবো। দিব্যকান্তি বাবুকে বলবেন আমি কাল সকালে একবার যাব, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন না। পরের দিন সকালে বোধিসত্ত্ব দিব্যকান্তি বাবুর বাড়ি পৌঁছালো। আচ্ছা দিব্যকান্তি বাবু, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি এমন আছেন যার সাথে আপনার বা আপনার পরিবারের সম্পর্ক ভালো না? না, আমার সে ধরনের তো কিছু মনে পড়ছে না। সবচেয়ে বড় কথা, কাজের চাপে তাদের সাথে যোগাযোগ করার সুযোগ সুবিধা তো খুব বেশি হয় না। আর শ্বশুরবাড়ির দিকে? সেখানে সব ঠিকই আছে, তবে আমার শালার সাথে বছর 4 আগে আমার একটু ঝামেলা হয়। ওর স্ত্রীর সাথে অবশ্য সম্পর্ক ভালো আমাদের। গ্রামের মেয়ে তো, তাই খুব সোজা সরল। ওনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন? যথেষ্ট ভালো। কল্যাণীতে 3-3টে বাড়ি। ও আচ্ছা, বলছি কাল সন্ধ্যাবেলা একবার আসুন না, আমার মেয়ের জন্মদিন কাল। আচ্ছা, আপনি না এলেও আমি হয়তো নিজেই যেতাম আপনার কাছে। আর তাছাড়া আমার বেশ কিছু আত্মীয় স্বজন, ব্যবসার লোকজন সবাই থাকবে, সবার সাথে আলাপ হয়ে যাবে আপনার। আচ্ছা বেশ, আসবো তাহলে। আজ চলি। সেদিন আর কারোর সাথে কোনো কথা সে বলেনি। হয়তো কালকে জন্মদিনের পার্টির কথা জানতে পেরে তার মত পরিবর্তন হয়েছে। কিন্তু প্রথম দিন নিজের বাড়ির রাস্তায় মোড়ে দেখা সেই কালো গাড়িটা কোথাও আর চোখে পড়ছে না তার। এই দুদিন তার চোখ তন্ন তন্ন করে খুঁজেছে সেটাকে। আজ বোধিসত্ত্ব বাড়ি না ফিরে সোজা গিয়ে পৌঁছালো তার একমাত্র ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, মানে প্রফেসর কুশাগ্রী সেনের বাড়ি। আরে বোধিসত্ত্ব, এসো এসো। এতদিন পরে কি মনে করে? বিয়ের নিমন্ত্রণ নাকি? স্যার, আপনার কাছে আসলেই আপনি সবসময় এই প্রশ্ন কেন করেন বলুন তো? তোমার মতো একজন স্মার্ট বুদ্ধিমান ব্যাচেলারকে এছাড়া আর কি প্রশ্ন করব বলো? আসলে স্যার, আপনার কাছে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে এসেছি। কি ব্যাপার? নতুন কোনো কেস নাকি? হ্যাঁ স্যার, একটা জাল ওষুধের কেস। ভদ্রলোক নিজে আমার কাছে অভিযোগ জানিয়েছেন। আবার পেছন থেকে কেউ ক্রমাগত ওনাকেই আমার চোখে দোষী প্রমাণ করার চেষ্টা করে চলেছে। আবার এমন কোনো প্রমাণ হাতে লাগছে না যার ভিত্তিতে কাউকে দোষী বলা যায়। দেখো, এভাবে তো কিছু বোঝা যাবে না। তুমি বরং ব্যাপারটা আমাকে একটু খুলে বলো। বোধিসত্ত্ব প্রথম দিন থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটা খুলে বলল প্রফেসরকে। শুনে তিনি নিজেও বেশ চিন্তায় পড়লেন। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, দেখো বোধিসত্ত্ব, প্রমাণ যখন আমাদের খুব কাছে থাকে তখন আমরা সেটা অনেক সময় দেখতে পাই না বা বুঝতে পারি না। এক্ষেত্রে আরো একটা জিনিস লক্ষ্য করার আছে। মাসের পর মাস কোনো মানুষের ব্যবসা কিভাবে চলতে পারে? তাহলে তো সবকিছু এতদিন লাটে উঠে যাবার কথা। আমার মনে হয়
কালকে রাতটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কাল ওখানে গিয়ে চোখ কান খোলা রাখবে। আমার মনে হয় কিছু সূত্র পেলেও পেতে পারো। পরের দিন সন্ধেবেলা বোধিসত্ত্ব পৌঁছালো দিব্যকান্তি বাবুর বাড়ি। ঢুকতেই প্রথমে যে জিনিসটা তার নজরে পড়ল সেটা হলো বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির লম্বা সারির মধ্যে সেই কালো গাড়িটা, এবং তার মধ্যে থেকেই নেমে আসছেন একজন ভদ্রলোক। তবে কি উনি এতদিন বোধিসত্ত্বর সাথে গোপনে যোগাযোগ রাখছিলেন? বোধিসত্ত্ব এগিয়ে মানুষটার সাথে আলাপ করতে যাবে এমন সময় বাড়ির ভেতর থেকে ভেসে এলো এক প্রচণ্ড চিৎকার, সাথে কান্নার শব্দ। সে ছুটে গেল বাড়ির ভেতরে। ভদ্রলোকের মধ্যে সেরকম কোনো হেলদোল নেই, সেটা বোধিসত্ত্ব লক্ষ্য করলেও তা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাবার মতো যথেষ্ট সময় তার হাতে ছিল না। ঢুকেই দেখল নিচের হল ঘরের লোকজন সব দোতলায় ছোটাছুটি করছে। বোধিসত্ত্ব একজনকে ডেকে প্রশ্ন করল, দাদা কি হয়েছে এখানে? সবাই মিলে এইভাবে ছোটাছুটি করছেন কেন? আর বলবেন না, খুব একটা খারাপ ঘটনা ঘটে গেছে। দিব্যকান্তি বাবু মারা গেছেন। মারা গেছেন? কি বলছেন আপনি? কোনো উত্তরের অপেক্ষা না করেই বোধিসত্ত্ব ছুটে গেল ওপরে। মিসেস ঘোষ আর ওনাদের মেয়ে দিব্যকান্তি বাবু ডেড বডির সামনে বসে কান্নাকাটি করছে। আর একজন ভদ্রলোক ওনাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে চলেছে। চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে আছেন সমস্ত নিমন্ত্রিত অতিথিরা। লোকাল থানায় কোনো খবর দেওয়া হয়েছে? প্রশ্নটা বোধিসত্ত্ব সবার দিকে ছুড়ে দিল। তার মধ্যে থেকেই একজন বলে উঠলেন, ঘটনাটা তো এইমাত্র ঘটলো, তাই মনে হয় এখনো পর্যন্ত কোনো খবর দেওয়া হয়নি। আর এখন পুলিশে খবর না দিয়ে ডাক্তার ডাকাটাই তো ভালো। সাথে সাথে মিসেস ঘোষের পাশে থাকা ভদ্রমহিলা বললেন, একই মেয়েটার জন্মদিনের দিন এরকম একটা ঘটনা ঘটে গেল, তার উপর আবার বাড়িতে পুলিশ ডেকে আপনি কি পরিস্থিতি আরো জটিল করতে চাইছেন নাকি? আপনি আমাকে ভুল বুঝছেন। পরিস্থিতি জটিল করার জন্য নয়, বরং সেটাকে সামাল দেওয়ার জন্যই পুলিশকে ডাকা দরকার। ওনারা এসেই বাকি সব ব্যবস্থা করবেন। তাছাড়া মিস্টার ঘোষের ডেড বডি দাহ করতে গেলেও পুলিশ আসাটা জরুরি। আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? দিব্যকান্তিদার শালার স্ত্রী আমি। আমার পরিচয় এবং দিব্যকান্তি বাবুর সাথে আমার সম্পর্কের কারণটা মনে হয় সবাইকে বলার সময় এসছে। আমি বোধিসত্ত্ব রায়, ডিটেকটিভ। দিব্যেন্দু বাবুর ব্যবসা সংক্রান্ত ব্যাপারে একটা ইনভেস্টিগেশনের জন্যই আমার কাছে উনি এসেছিলেন, কিন্তু ঘটনাটা যে এমন একটা মোড় নেবে সেটা আমার ধারণা ছিল না। কাজেই আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ওনার শরীরে কেউ হাত দেবেন না বা এখান থেকে কেউ যাবেন না। কিছুক্ষণের মধ্যেই লোকাল থানার বড়বাবু এসে উপস্থিত হলেন। বোধিসত্ত্ব ওনার দিকে এগিয়ে গিয়ে নমস্কার করে জানিয়ে বলল, নমস্কার, আমি বোধিসত্ত্ব রায়। আমি আপনাকে ফোনটা করেছিলাম। নমস্কার, আমি থানার বড়বাবু অগ্নিশ্বর বড়াল। আপনার পরিচয়টা আর আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। এখন বলুন ব্যাপারটা কি? বোধিসত্ত্ব ওনাকে সমস্ত ঘটনা খুলে বলল। আপনি বরং আমাকে একটা সাহায্য করুন অগ্নিশ্বরবাবু। পোস্টমর্টম রিপোর্টটা যাতে কাল সকালের মধ্যেই পাওয়া যায় সেটা একবার দেখুন। আমি বাকিটা দেখছি। রিপোর্টটা আগে হাতে আসুক, তারপর এই নিয়ে আলোচনা করা যাবে না হয়। সে নিয়ে আপনি চিন্তা করবেন না। রিপোর্ট কাল সকালের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু বডি দেখে কি কিছু অনুমান করতে পারছেন? আমার মতে অনুমানের ভিত্তিতে এখনই কিছু বলাটা ঠিক হবে না। তবে শরীরের বাইরে যখন কোনো লক্ষণ নেই তখন ইন্টারনাল হ্যামারেজ ধরা যেতে পারে। বড়বাবু যাওয়ার সময় ঘরের উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে গেলেন, আপনারা সকলে সম্পূর্ণভাবে বোধিসত্ত্ববাবুকে তদন্তে সাহায্য করবেন, কিন্তু ওনার কাজে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। দিব্যকান্তি বাবুর বডিটা নিয়ে বড়বাবু রওনা দিলেন। বাড়ির পরিবেশ থমথমে। মিসেস ঘোষ, এই মুহূর্তে আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। কিছু ইনফরমেশন যে আমার খুব দরকার। কাল সকালেও হয়তো আমি প্রশ্নটা আপনাকে করতে পারতাম, কিন্তু তাতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। প্লিজ আমাকে একটু হেল্প করুন। বলুন বলুন, কি জানতে চান? শুধু দেখবেন আসল দোষী যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে। নিশ্চয়ই, আপনাদের সবার সাহায্য পেলে খুব বেশি দিন সময় লাগবে না।
আমাকে ঠিক কি ঘটেছিল, মানে দিব্যকান্তি বাবুর মৃত্যুর সময় কি ঘটেছিল একটু খুলে বলুন তো। আমরা আমরা সবাই নিচে ছিলাম। গেস্টরা সবাই আসতে শুরু করেছিল। হঠাৎ হঠাৎ আমার ড্রাইভার শিবরাম এসে খবর দিল আমার স্বামীর ফোন এসেছে, খুব দরকার, কেউ কথা বলতে চায়। উনি উপরে এসেছিলেন কথা বলতে। তারপরে এই ঘটনা। ব্যবসার ক্ষতি করেও আশ মিটল না, মানুষটাকে একেবারে শেষ করে ফেললো। আচ্ছা, আপনি বা আপনারা উনি মারা গেছেন এতটা শিওর হলেন কি করে? অসুস্থও তো হতে পারতেন, আর ডাক্তারকে খবর দেননি কেন? আসলে অনেকবার ডাকাডাকি করার পরও যখন মানুষটা কোনো সাড়া দিলেন না, তখন এটা ভাবা ছাড়ার কোনো উপায় তো ছিল না, বলুন। আমি আপনাদের ড্রাইভারের সাথে একবার কথা বলতে চাই। ঘরে উপস্থিত লোকজনের ভিড় ঠেলে একজন অল্প বয়সী ছেলে হঠাৎ ছুটে এসে বোধিসত্ত্বর পায়ে পড়ল। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। আরে ওঠো ওঠো ওঠো, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি একবারও বলেছি যে তুমি কিছু করেছো? আমি শুধু কয়েকটা প্রশ্ন করব তোমাকে, আর তুমি ঠিকঠাক তার উত্তর দেবে, কেমন? বলুন, কি জানতে চান? আচ্ছা শিবরাম, মিসেস ঘোষ বলছিলেন তুমি নাকি দিব্যকান্তি বাবুকে ফোনের খবরটা দিয়েছিলে, কথাটা কি ঠিক? হ্যাঁ স্যার, আমি নিচেই ছিলাম। বৌদিমণি আমাকে বললেন বসার ঘর থেকে আরও কয়েকটা ফুলদানি নিয়ে এসে নিচে সাজিয়ে রাখতে। আমি উপরে আসতেই ফোনটা বেজে উঠল। ফোনে যিনি ছিলেন তিনি পুরুষ নাকি মহিলা, আর ঠিক কি বলেছিলেন তোমাকে? পুরুষ। শুধু বললেন দাদাবাবুর সাথে ওনার বিশেষ দরকার, আমি যেন ওনাকে ডেকে দিই। দাদাবাবু যখন ফোন ধরতে ওপরে এসছিলেন তখন তুমি কোথায় ছিলে? আমি নিচেই ছিলাম। দাদাবাবুর সাথে তখন ওপরে আর কেউ ছিল কিনা বলতে পারবে? না স্যার, আমি সেটা খেয়াল করিনি। শিবরামের সাথে কথা শেষ করে বোধিসত্ত্ব ঘরের চারিদিকে একবার চোখ ঘোরালো। ঘরের এক কোণায় একটি অল্প বয়সী ছেলে দাঁড়ানো ছিল, গলায় ক্যামেরা ঝোলানো। বোধিসত্ত্ব এগিয়ে গেল তার দিকে। আপনি বুঝি ফটোগ্রাফার? হ্যাঁ স্যার, আজকের পার্টির সমস্ত ফটোশ্যুটের দায়িত্ব আমার ছিল। ফটো তুলেছেন? পার্টি শুরু হতে না হতেই এমন একটা ঘটনা ঘটে গেল, তাই খুব বেশি তোলা হয়নি, এই 10-12টা হবে। ঠিক আছে, ফটোগুলো রেডি করে কাল সকালের মধ্যে থানায় জমা করবেন, কেমন? মিসেস ঘোষ, আমি একবার আপনার ঘরগুলো ঘুরে দেখতে চাই। যদি আপনার অসুবিধা না থাকে তাহলে আপনার পরিবারের অন্য কাউকে আমার সাথে দিলে ভালো হয়, যাতে সে আমাকে সব ঘরে নিয়ে যেতে পারে। ওনাদের মেয়ে অনুমিতা বোধিসত্ত্বর সঙ্গ নিল। ঘরগুলো সে ঘুরে ঘুরে দেখছে আর অনুমিতাকে নানান রকম প্রশ্ন করছে। আচ্ছা অনুমিতা, তুমি তো বাইরে থাকতে, পরিবার ছেড়ে বাইরে থাকতে ভালো লাগতো তোমার? হ্যাঁ, প্রথম প্রথম খুব খারাপ লাগলেও পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। তুমি তো ম্যানেজমেন্টের স্টুডেন্ট, যখন বাড়িতে আসতে বাবার সাথে ব্যবসা নিয়ে কোনো আলোচনা হতো না? আসলে যে কয়েক বছর বাইরে ছিলাম তার মধ্যে খুবই অল্প দিনের ছুটি নিয়ে বাড়িতে আসতাম। বাবাও তো সেই সময় কাজ কমিয়ে আমার সাথেই সময় কাটাতেন। শুধু বছর 2 আগে বাবার যখন বাইপাস সার্জারি হয়েছিল তখন প্রায় 20 দিনের ছুটিতেই আমি এসেছিলাম। সেবার নির্মল কাকু না থাকলে হয়তো বাবাকে বাঁচানো যেত না। নির্মল কাকুকে? দিব্যকান্তি বাবুর কোনো ভাই আছে বলে তো আমার জানা নেই। না না, নির্মল কাকু তো বাবার বন্ধু, আমাদের ফ্যামিলি ডক্টর। তারা এবার নিচে নেমে এলো। তারপর বোধিসত্ত্ব ঘরের উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বলল, আপনারা যে যার বাড়ি ফিরে যেতে পারেন। মিসেস ঘোষ, আপনার বাড়ির ফোনটা আমি না বলা পর্যন্ত ব্যবহার করবেন না, ওটা আপাতত ডিসকানেক্ট থাকবে। আমি আজ চলি, কাল দেখা হবে। বোধিসত্ত্ব সেদিন যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় 12:30। আজ রাতে সে ঘুমাবে না, কারণ দিব্যকান্তি বাবুর মৃত্যু তাকে বেশ খেপিয়ে তুলেছে। কোনো কেসের ইতি টানতে সে যখন মরিয়া হয়ে ওঠে তখন খাওয়া, ঘুম সব শিখে উঠে যায়, এমনকি কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয় সে। রাখাল অবশ্য তার এই স্বভাবের সাথে খুব ভালোভাবে পরিচিত, তাই সেও বোধিসত্ত্বকে এই সময় খুব একটা বিরক্ত করে না। রাত তখন প্রায় 2 বাজে।
বোধিসত্ত্ব থানায় ফোন করল, কারণ সে জানতো বড়বাবু রাতে থানায় থাকবেন। হ্যালো, নমস্কার, আমি বোধিসত্ত্ব কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বোধিসত্ত্ব বাবু বলুন, ওদিকের কি খবর? আচ্ছা শুনুন না, পোস্টমর্টম রিপোর্ট কাল সকাল 9টার মধ্যে আমার কাছে চলে আসবে কিন্তু। হ্যাঁ সত্যি আপনাদের মতো রেসপন্সিবল পুলিশ অফিসাররা আছেন বলেই আমাদের কাজের এত সুবিধা। না না, এ কি বলছেন, আমাদের তো এটাই কাজ। আমাকে আরও একটা ব্যাপারে সাহায্য করতে হবে। কাল সকালে একটি ছেলে যাবে আপনার কাছে কিছু ফটো নিয়ে, আর দ্বিতীয়ত দিব্যকান্তি বাবুর বাড়ির ফোনের গতকালের কল লিস্টটা আমার চাই। পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে কাল সকাল 10টায় আমি থানায় আসছি, বাকি কথা সেখানেই হবে। নমস্কার। পরের দিন সকাল ঠিক 10টার সময় বোধিসত্ত্ব থানায় হাজির হলো। আরে আসুন আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। পোস্টমর্টম রিপোর্টটা কিছুক্ষণ আগেই আমার হাতে এসেছে, আর তার সাথে সাথে আপনার ফটো আর কল লিস্টটাও কিন্তু রেডি। হ্যাঁ, বডিটা কি আপনারা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন? না, এখনও পাঠাইনি। ভাবলাম আগে আপনার সাথে একবার একটু কথা বলে নিই। আমি আপনার বাড়িতে ফোন করতাম, কিন্তু ভাবলাম হয়তো আপনি বেরিয়ে গেছেন। জানেন তো, পোস্টমর্টম রিপোর্টে সেরকম কিন্তু কিছু পাওয়া যায়নি। কি আছে রিপোর্টে? রিপোর্টে যা বেরিয়েছে সেটা হলো দিব্যকান্তিবাবুর হার্টের প্রবলেম ছিল, সার্জারিও হয়েছে। হ্যাঁ আমি জানি, কাল ওনার মেয়ে আমাকে বলেছে। রিপোর্টে মৃত্যুর কারণ যেটা দেখাচ্ছে সেটা হলো শ্বাসনালী দিয়ে ইথানিল জাতীয় কিছু ভেতরে ঢুকে ব্রিদিং প্রবলেম তৈরি করে, আর হার্ট দুর্বল থাকায় ধাক্কাটা তিনি সামলাতে পারেননি। আচ্ছা, আমি কি একবার ওনার বডিটা আর সেই মুহূর্তে ওনার পরে থাকা জামা কাপড়গুলো দেখতে পারি? নিশ্চয়ই, আপনি আমার সাথে চলুন। আপনার দেখা হয়ে গেলে আমি ওটা না হয় ওনার বাড়িতে পাঠাবার ব্যবস্থা করব। সেদিন বোধিসত্ত্বর কথা মতো বড়বাবু দিব্যকান্তিবাবুর বডিটা বাড়িতে পাঠালেও ওনার ব্যবহার করা জামা কাপড় চলে যায় ফরেন্সিক টেস্টের জন্য। বড়বাবু অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বোধিসত্ত্ববাবু, এটা আপনার সাধারণ মৃত্যু না হয়ে খুন কেন মনে হচ্ছে বলুন তো? মানে এটা তো সাধারণ ঘটনাও হতে পারে। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। আপনাকে আরও 2 দিন ওয়েট করতে হবে। বোধিসত্ত্ব তার এত বছরের অভিজ্ঞতায় এটা বেশ বুঝতে পারছে যে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। অপরাধী যেই হোক না কেন, সে দিব্যকান্তি বাবুর খুব কাছের কেউ। এই ব্যাপারে হয়তো তাকে অনেকখানি সাহায্য করতে পারবেন ওনাদের ফ্যামিলি ডক্টর আর দিব্যকান্তি বাবুর বন্ধু নির্মল সেনগুপ্ত। কাজেই সেদিন সন্ধেবেলা বোধিসত্ত্ব সোজা গিয়ে হাজির হলো নির্মল বাবুর চেম্বারে। অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে বোধিসত্ত্বর কথা জানতে পেরে তিনি নিজে বেরিয়ে এলেন চেম্বার থেকে। নমস্কার, আমি ডক্টর নির্মল সেনগুপ্ত। আপনি তো বোধিসত্ত্ব রায়, তাই না? আপনার বহু ঘটনা আমি খবরের কাগজে পড়েছি। তাছাড়া আজ সকালে দিব্যকান্তির বাড়িতে গিয়েও শুনলাম আপনার কথা। শেষের কথাটা বলার সময় ভদ্রলোকের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। হবারই কথা, শত হলেও ছোটবেলার বন্ধু তো। আসলে আমি আপনার কাছে দিব্যকান্তি বাবুর ব্যাপারে কিছু কথা বলার জন্য এসেছি। যদি আমাকে কিছু ইনফরমেশন দেন তাহলে খুব সুবিধে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন কি জানতে চান। আচ্ছা, আপনাকে তো ওখানে দেখলাম না। কালকে যে আমি যেতে পারবো না সেটা আমি দিব্যকান্তিকে আগেই বলেছিলাম। কাল আমার অনেকগুলো অপারেশন ছিল, আমি রাতে বাড়ি ফিরে খবরটা পাই। ওনার তো বাইপাস সার্জারি হয়েছিল, তাই না? আপনিই তো করেছিলেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন ছিল বলে আপনার মনে হয়? হ্যাঁ, সার্জারিটা আমি করেছিলাম। তখন ওর অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, বাঁচাতে পারবো ভাবিনি। সেই কারণে প্রথম 6 মাস একদম বেড রেস্ট ছিল। পরে আস্তে আস্তে আবার কাজ শুরু করে, তবে অনেক রেস্ট্রিকশন মেনে চলতে হতো ওকে। রেস্ট্রিকশন? কী ধরনের রেস্ট্রিকশন? যেমন ধরুন খাওয়া, নিয়মিত ব্যায়াম, ওভার পলিউটেড জায়গায় বেশিক্ষণ না থাকা, অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই সহ্য করতে পারতো না, এইসব আর কি। এছাড়া আরও কিছু, মানে ধরুন এমন কোনো কিছু যেটার কারণে ওনার প্রাণ সংশয় হতে পারে?
দেখুন বোধিসত্ত্ববাবু, বাইপাস পেশেন্টের সাধারণত যে কোনো রকম অনিয়মী মৃত্যুর কারণ হতে পারে। তবে দিব্যর সবচেয়ে বড় সমস্যা ছিল এই অপারেশনের পর ও কোনোভাবেই ইথানল বা ওই ধরনের কোনো কিছুই সহ্য করতে পারতো না। মুখ বা নাক দিয়ে কোনোভাবে সেটা ভেতরে গেলে সাংঘাতিক ঘটনা ঘটতে পারত। আর যদি কখনো চলেও যায়, তার 5-7 মিনিটের মধ্যে কোনো মেডিকেল সাপোর্ট না নেওয়া হলে মৃত্যু অনিবার্য। এর জন্য দিব্য বাইরে বেরোনোর সময় বিশেষ এক ধরনের মাস্ক ব্যবহার করত। দিব্যকান্তি বাবুর এই সমস্যার কথাটা ওনার পরিবারের সবাই জানতেন? নিশ্চয়ই, ওর মেয়ে, বউ, এমনকি চাকর বাকররা পর্যন্ত জানতো। এ ব্যাপারে তারা যথেষ্ট অ্যালার্ট ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আজ চলি, প্রয়োজন পড়লে আবার বিরক্ত করতে পারি আপনাকে। পরের দিন সকালে বোধিসত্ত্ব নিজের ঘরে বসে চা খাচ্ছে। এমন সময় বড়বাবু অগ্নিশ্বর বড়াল এসে উপস্থিত। আসুন আসুন, সকাল সকাল এই অধমকে কি মনে করে? আপনি যদি অদম হন তাহলে আমরা কি বলুন তো? আপনি তো সাংঘাতিক মশাই। এত বছর পুলিশে চাকরি করেও আমি যা বুঝতে পারলাম না, এই আপনি সেটা কি করে বুঝলেন বলুন তো? একটু খুলে বলবেন কি হয়েছে? বড়বাবু একটা থাম বোধিসত্ত্বর হাতে তুলে দিতে দিতে বলল, এটা দেখুন, আপনার অনুমানই সত্যি। দিব্যকান্তি বাবুর শার্টে যে পারফিউম ছিল তাতে ইথানল পাওয়া গেছে। এতক্ষণে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার যেন 2-2 4 হতে চলেছে। অগ্নিশ্বরবাবু, আমি এখন একটু বেরোবো, বেশ কিছু কাজ বাকি আছে। কাল সকালে আপনাকে আমার একটু লাগবে, সময় মতো আমি আপনাকে ফোন করে নেব, কেমন? পরের দিন সকাল ঠিক 10টার সময় বড়বাবু অগ্নিশ্বর বড়াল এবং ডক্টর নির্মল সেনগুপ্তের ডাক পড়ল দিব্যকান্তি বাবুর বাড়িতে। বোধিসত্ত্ব উপস্থিত আছে সেখানে। নিচের বসার ঘরে সবাই উপস্থিত। সবার দৃষ্টি বোধিসত্ত্বর দিকে, কারণ এই দৃশ্যে সে একমাত্র নায়ক। বোধিসত্ত্ব জন্মদিনের পার্টিতে তোলা ফটোগুলো একটা টেবিলের ওপর পরপর সাজিয়ে রাখল। তারপর দিব্যকান্তি বাবুর স্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, মিসেস ঘোষ, এই ছবিগুলো একটু ভালো মতো লক্ষ্য করুন। এখানে দিব্যকান্তি বাবুর গায়ে যে শার্ট পরা রয়েছে, ওনার মৃত্যুর সময় কিন্তু সেটা ছিল না, বরং অন্য একটা শার্ট ছিল। এটার কারণটা জানতে পারি? ওটা এমন কিছুই নয় বোধিসত্ত্ববাবু। ও কোনো একটা কারণে খুব তাড়াতাড়ি উপরে যাচ্ছিল, আর আমিও তখন এক বান্ধবীর সাথে গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছিলাম। আচমকা আমার সাথে ধাক্কা লেগে আমার হাতের শরবতটা ওর শার্টে পড়ে যায়, তাই ওটা চেঞ্জ করতে হয়। আপনিও কি দিব্যকান্তি বাবুর সাথে ওপরে এসেছিলেন? না, আমি আসিনি। ওনাকে মৃত অবস্থায় প্রথম কে দেখতে পায়? আমি তখন আসিনি ঠিকই, কিন্তু তার মিনিট 10 পর উনি নিচে নামছেন না দেখে আমি ওনাকে ডাকতে উপরে আসি। আর তারপরে সব কথাই তো আপনার জানা আছে। আপনি 10 মিনিট পরে ওপরে গিয়েছিলেন, তার কারণ আপনি জানতেন যে শরীরে ইথানলের প্রবেশ করার 5 থেকে 7 মিনিটের মধ্যে মেডিকেল প্রোটেকশন না নিলে দিব্যকান্তি বাবুর মৃত্যু অনিবার্য। আর ধাক্কাটাও আপনি ইচ্ছে করেই দিয়েছিলেন। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেন আমার স্বামীকে মারতে যাব? আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও বলিনি যে আপনার স্বামীকে আপনি বা অন্য কেউ হত্যা করেছে। তাহলে আমার বাড়ির এই ধরনের পরিস্থিতিতে আপনি কেন এসব কথা বলছেন? আমি এখনো কিছুই বলিনি মিসেস ঘোষ, তবে এবার বলবো। প্রথম থেকে সবটা গুছিয়ে বলবো সবাইকে। বোধিসত্ত্ব এবার সোফা থেকে উঠে সেই ভদ্রলোকের পাশে গিয়ে দাঁড়ালো যাকে সে জন্মদিনের রাতে কালো গাড়িটা থেকে নামতে দেখেছিল। আপনার নামটা আমার ঠিক জানা নেই, তবে আপনি যে মিসেস ঘোষের ভাই সেটা আমি সেদিন রাতেই বুঝেছিলাম। অগ্নিশ্বরবাবু বললেন, কি করে বুঝলেন? কি করে বুঝলাম সেটা বড় কথা নয়, আপনার ওই কালো গাড়িটাই আপনার কাল হয়ে দাঁড়ালো। বোধিসত্ত্ব ভদ্রলোকের দিকে তাকিয়ে একবার মুচকি হাসল। তারপর বড়বাবুকে উদ্দেশ্য করে বলল, অগ্নিশ্বরবাবু, আমি এবার যা বলবো আপনি মন দিয়ে শুনবেন, তারপর বিচারের দায়িত্ব আপনার। দিব্যকান্তি বাবু আমার কাছে এসেছিলেন ওনার ব্যবসায়িক সমস্যার জন্য। যদিও আমি কিছুদিনের মধ্যেই বুঝেছিলাম এর পেছনে যারই হাত থাকুক না কেন,
ওনাকে ধরাশায়ী করার উদ্দেশ্য তার নয়। সাময়িক ভয় পাইয়ে অপরাধী অন্য কিছু হাসিল করতে চেয়েছে। প্রথম দিন থেকেই আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে কবিতার মাধ্যমে এই কেসে সাহায্য করতে চায় এবং দিব্যকান্তি বাবুকে আমার নজরে দোষী প্রমাণ করার চেষ্টা করে। বলেই বোধিসত্ত্ব একটা লাল ডায়েরি আর কবিতা লেখা কাগজের টুকরো 3টে বের করে এনে সামনে রাখল। কি মিসেস ঘোষ, গত 2 দিন ধরে এই ডায়েরিটা নিশ্চয়ই অনেক খুঁজেছেন। আসলে সেদিন আপনাদের সব ঘর ঘুরে দেখার সময় আপনার ঘর থেকে আমি এটা পাই। ডায়েরির ছেঁড়া পাতার তারিখের কিছুটা অংশ এই কবিতার ছেঁড়া কাগজে চলে এসছে। তাছাড়া হাতের লেখার অসম্ভব মিল। দিব্যকান্তি বাবুর সাথে আপনার ভাইয়ের সম্পর্কের কথা উনি আমাকে বলেছিলেন। আপনি চেয়েছিলেন আপনার স্বামীর ব্যবসার সাথে আপনার ভাইকে যুক্ত করতে, আর সেটা না হওয়াতে আপনি আপনার ভাইয়ের সাথে মিলে প্রথম আঘাতটা ওনার ব্যবসাতেই আনলেন। আপনার পরিকল্পনা ছিল দিব্যকান্তি বাবুর শারীরিক অবস্থা ও ব্যবসার পরিস্থিতিকে হাতিয়ার বানিয়ে আপনি আপনার ভাইকে ব্যবসায় ঢোকাবেন। এটা আপনার একটা সাময়িক খেলা। সেই কারণে আপনি কোনো পুলিশি ঝামেলায় জড়াননি। ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই পরিস্থিতি সামলে নিতে পারবেন। কিন্তু দিব্যকান্তি বাবু যে আমার কাছে পৌঁছে যাবেন সেটা আপনিও ভাবতে পারেননি। আর তারপর থেকেই আপনার ভাইকে দিয়ে আমাকে বিভ্রান্ত করতে শুরু করলেন। কিন্তু আপনার ভাইয়ের ওই কালো গাড়িটা প্রথম দিনই আমি দেখেছিলাম। এবার আসি জন্মদিনের রাতের ঘটনায়। সবটাই সাজানো, প্রি প্ল্যান। সেদিন যখন আমি আপনাদের বাড়িতে আসি তখন গেটেই আপনার ভাইয়ের সাথে আমার দেখা হয়। সাথে ওনার কালো গাড়িটাও আমি দেখি। ওনাকে দেখে আমার প্রথমে খুব চেনা চেনা লাগলেও কিছুতেই মনে করে উঠতে পারছিলাম না। পরে মনে পড়ল কিছুদিন আগে আমি ওনাকে আপনাদের একটা মেডিসিনের দোকানে দেখেছিলাম। তবে বিশ্বাস করুন, আপনি সাহায্য না করলে আমি বুঝতেই পারতাম না যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, একটা খুন। আমি আপনাকে সাহায্য করেছি, কিন্তু কিভাবে? মনে আছে আমি যখন প্রথম দিব্যকান্তিবাবুর ডেড বডির সামনে এসে দাঁড়াই তখন আপনি বলেছিলেন যেন আসল অপরাধী শাস্তি পায়। আপনি তো জেনেই গিয়েছিলেন যে ওটা খুন, তাই না? না হলে অপরাধের প্রশ্ন আসবে কেন? আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে যে টেলিফোনটা আমি ইউজ করতে বারণ করেছিলাম। তার পেছনেও একটা কারণ ছিল। এই ফোনটা থেকে লাস্ট কল থানার বড়বাবুকে আমি করেছিলাম। তার আগের কলটা এসেছিল 8 ঘন্টা আগে। সেটা আপনার কথা মতো আপনার ভাই করেছিল পাশেই একটা বুথ থেকে। দিব্যকান্তি বাবুকে যে কোনোভাবেই ওপরে নিয়ে আসা এবং তাকে ড্রেস চেঞ্জ করিয়ে ইথানল থাকা পারফিউম লাগানো জামা পরানোটাই আপনাদের উদ্দেশ্য ছিল। কায়দা করে ড্রাইভারকে ফুলদানি আনার জন্য দোতলায় পাঠিয়ে দিলেন যাতে সে যেন ফোন রিসিভ করতে পারে। কি বলছেন বলুন তো এসব আপনি? আমাদের বাড়িতে কেউ পারফিউম ব্যবহার করে না, এবং সেটা শুধুমাত্র আমার স্বামীর কারণেই। বোধিসত্ত্ব রায় বিনা প্রমাণে কিছু বলে না মিসেস ঘোষ। সেদিন দিব্যকান্তি বাবুর আলমারি থেকে এই পারফিউমটা আমি পেয়েছিলাম। একটা মানুষের আলমারিতে পারফিউম থাকতেই পারে, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু আলমারির প্রত্যেকটা জামায় সেটা স্প্রে করে রাখাতে গন্ধটা যে বড় নাকে লাগছিল মিসেস ঘোষ। যদিও আমি তখন ইথানলের ব্যাপারটা জানতাম না। আপনাকে ডক্টর সেনগুপ্ত বারবার সাবধান করার পরেও কেন ইথানল মেশানো পারফিউম দিতে গেলেন দিব্যকান্তি বাবুকে? আপনি কি করে বুঝলেন যে জামায় পারফিউম আমি লাগিয়েছিলাম? যাক, অন্তত এতটুকু তো স্বীকার করলেন যে জামায় পারফিউম লাগানো ছিল। এই পারফিউম বোতলের ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ডায়েরির পাতার ফিঙ্গারপ্রিন্ট হুবহু এক। আপনি কি চাইলে পারতেন না আপনার স্বামীকে বুঝিয়ে ভাইকে ফিরিয়ে আনতে? প্রতিশোধ দিতে গিয়ে নিজেরই যে সবচেয়ে বড় ক্ষতি করেছেন সেটা কি বুঝতে পারছেন? বোধিসত্ত্ব এতদূর বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বড়বাবুকে উদ্দেশ্য করে বলল, আমার কাজ শেষ, এবার বাকিটা আপনার দায়িত্ব। বোধিসত্ত্ব বেরিয়ে আসে দিব্যকান্তি বাবুর বাড়ি থেকে। এখন সে যাবে প্রফেসর কুশাগ্রী সেনের কাছে। ওটা তার বড় শান্তির আশ্রয়। কেসে জিতলেও মানুষে মানুষে ভাঙন বোধিসত্ত্বকে প্রচণ্ড যন্ত্রণা দেয়। এই অমানবিক সমাজে চির অক্ষয় হয়ে থাক তার এই মানবিকতা বোধ।